গুড মর্নিং ডে স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ ইতিহাসের একটি ক্লাস, এবং আজকে আমরা ইতিহাসে একটা দারুণ চ্যাপ্টার আলোচনা করব, সেটা হচ্ছে পাল বংশ। তো ভারতের ইতিহাসে পাল বংশ নিয়ে আমরা আজকে ডিসকাস করব, এবং পাল বংশ থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো আমরা আলোচনা করব একই সঙ্গে। তো প্রথমে পাল বংশ নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব, দেন এমসিকিউ সলভ করব। তো প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে তুমি পাবে, এবং আমরা TWS একাডেমি অ্যাপে কিন্তু বিভিন্ন পরীক্ষা ভিত্তিক কোর্স করাচ্ছি। এটা তোমরা TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করলে পেড কোর্স অপশনে গেলে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের নতুন যে ব্যাচগুলো চলছে। WBKPর ব্যাচ চলছে, পঞ্চায়েত রিলেটেড ব্যাচ তোমরা পাচ্ছ, SSC GD MTS এর একদম নতুন ব্যাচ পাচ্ছ। পাশাপাশি আমাদের আরো অনেক ব্যাচ রয়েছে, নতুন একটা NM GNM এর ব্যাচ শুরু হচ্ছে 27 সালের পরীক্ষাকে টার্গেট করে। KPW এর প্র্যাকটিস ব্যাচ কিন্তু আছে, এবং কম্বাইন্ড ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি আমরা করিয়ে থাকি। ঠিক আছে, তো আমরা শুরু করব আজকের মূল যে আলোচ্য বিষয়, পাল বংশ থেকে। তো পাল বংশ মূলত আমরা বাংলাতেই পাচ্ছি, বাংলায় পাল বংশ। প্রাচীন ভারতের ইতিহাসের মধ্যে এটাকে আমরা ধরতে পারি, এবং এই পাল বংশের পরে আসবে সেন বংশ। তো পাল বংশ এর সূচনা কবে হয়, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, পাল বংশের শেষ রাজা কে ছিলেন, এদের রাজধানী কোথায় ছিল, এবং এদের রাজত্বকালে উল্লেখযোগ্য কৃতিত্ব কি কি ছিল, এইগুলো নিয়ে আমরা ডিসকাস করব আজকের এই ক্লাসে। তো তোমরা প্রত্যেকে জেনে থাকবে যে পাল বংশের প্রতিষ্ঠাতাকে নাম হচ্ছে গোপাল, এটা তোমরা প্রত্যেকে জানো। তো প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, এটা আমাদের জেনে রাখতে হবে। এবং পাল বংশ যদি আমরা বলি কোন সময় শুরু হয়, পাল বংশ শুরু হয়েছে কবে? পাল বংশের শুরু হচ্ছে মোটামুটি তুমি যদি দেখো 750 সাল নাগাদ, 750 খ্রিস্টাব্দ নাগাদ এই বংশ শুরু হচ্ছে, এবং এই বংশের সময়সীমা 1165 খ্রিস্টাব্দ পর্যন্ত, বা কোনো মতে ওই 1150 পর্যন্ত। প্রায় 400 বছরের ইতিহাস পাল বংশের আছে, প্রায় 400 বছরের ইতিহাস পাল বংশের আমরা পাচ্ছি। তো এই 400 বছরের মধ্যে দেখা যাবে পাল বংশের ক্ষমতা কখনো একটু বেড়েছে, কখনো কমেছে, কখনো আবার বেড়েছে আবার কমেছে, এরকম আপ ডাউন হয়েছে, জোয়ার ভাটার মতো, কখনো জোয়ার কখনো ভাটা এর মধ্যে হয়েছে। পাল বংশের বেশিরভাগ রাজারা কিন্তু ছিল ধর্মগত দিক থেকে বৌদ্ধ। ঠিক আছে, পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল সম্পর্কে আমরা যদি দেখি, তাকে প্রথম নির্বাচিত রাজা ধরা হয়। তো আমরা শশাঙ্কের মৃত্যুর পর যদি দেখি, শশাঙ্ক ছিল গৌড়ের রাজা। শশাঙ্ক, এই শশাঙ্ক, তার মৃত্যু হয় 637 খ্রিস্টাব্দে, 637 খ্রিস্টাব্দে, এবং এই শশাঙ্কের মৃত্যুর পর থেকে 750, মানে তুমি যদি সালটা দেখো 637 থেকে 750, এখানে তুমি অ্যাপ্রক্সিমেট 113 বছর একটা টাইম পাচ্ছ। 113 বছর বা প্রায় 100 বছর আমরা যদি এটাকে ধরি, তো এই 100 বছর বাংলায় কোনো উল্লেখযোগ্য শাসক ছিল না। ঠিক আছে, এমতো অবস্থায় এই যে সিচুয়েশনটাকে ইতিহাসে মাছরাঙায় বলা হয়। পুকুরে যেমন বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, ঠিক সেরকম অবস্থা এখানে ছিল। বহিরাগত বাংলার বাইরে থেকে এসে আক্রমণ করত, লুটে নিয়ে চলে যেত। ঠিক আছে, তো এরকম একটা সিচুয়েশন ছিল, একটা অরাজক পরিস্থিতি ছিল, এবং সেই পজিশনে দেখা যাবে গোপাল নামক এক ব্যক্তি সেই বিরোধী বা বাইরের যে আক্রমণটাকে আটকে দিতে সক্ষম হচ্ছেন, এবং জনসাধারণ তাকে রাজা হিসেবে নির্বাচিত করছে। ঠিক আছে, তো এই হচ্ছে শুরু। তো পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল এই মাছরাঙায় যুগটাকে অবসান ঘটিয়ে বাংলার সিংহাসনে তিনি বসছে। তো খ্রিস্টীয় 8ম শতকের মধ্যভাগ 750 সাল নাগাদ আমরা দেখছি যে গোপাল তিনি এই বংশ প্রতিষ্ঠা করছেন, পাল রাজবংশ প্রতিষ্ঠিত হচ্ছে, এবং প্রায় 400 বছরের অধিক কাল এই বংশ স্থায়ী হয়েছিল। পাল বংশের প্রতিষ্ঠাতা তথা বাংলার প্রথম নির্বাচিত রাজা হচ্ছেন গোপাল, এটা কিন্তু বলা হচ্ছে। গোপালের রাজত্বকাল তুমি যদি দেখো 750 থেকে 770, 20 বছর মতো তার শাসনকাল। ডক্টর রমেশচন্দ্র মজুমদার গোপালের নির্বাচনের ঘটনাকে রক্তপাতহীন বিপ্লব বলে বর্ণনা করেছেন, বা জাপানের মেইজি পুনরুত্থান
এর সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে এই যে মাৎসান্যায় যে সিচুয়েশনটা ছিল, বাংলার বুকে বহিরাগতরা এখানে নির্যাতন শোষণ করতে আসতো, লুট করে নিয়ে চলে যেত, তো সেই সিচুয়েশনটাকে অবসান ঘটাতে তিনি সফল হন এবং সাধারণ মানুষ তাকে কিন্তু রাজা হিসেবে নির্বাচিত করেছিল। ঠিক আছে, তো এই গোপাল সম্পর্কে আমরা যদি দেখি, প্রশ্ন আসে পাল বংশের প্রতিষ্ঠাতাকে। গোপাল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং বিখ্যাত বৌদ্ধ দার্শনিক শান্তরক্ষিত তার সমসাময়িক ছিলেন। এবং একটা ঘটনা একটু কনফিউশন আছে ইতিহাসে, অদন্তপুরী বিহার, তিনি বিহারের অদন্তপুরী মহাবিহার প্রতিষ্ঠা করেন বলে অনেক বর্ণনায় আছে, আবার কিছু বর্ণনায় রয়েছে ধর্মপাল এটা করেন, তার পুত্র। ঠিক আছে, তো এই জায়গাটা ইতিহাসে একটা মতদ্বন্দ্ব আছে যদিও, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা অদন্তপুরী মহাবিহারটা গোপালের নামেই পাচ্ছি ইতিহাসে। ঠিক আছে, পরবর্তী আমরা দেখব গোপালের পরবর্তী রাজা হচ্ছেন তার পুত্র ধর্মপাল। পুত্র নাম কি? ধর্মপাল। গোপালের মৃত্যুর পর তার পুত্র, তার স্ত্রীর নাম ছিল দদ্দা দেবী, তার পুত্র ধর্মপাল বাংলার সিংহাসনে বসেন এবং তার রাজত্বকাল প্রায় 40 বছর, তোমরা দেখতে পাচ্ছ। তো ধর্মপাল সম্পর্কে কিছু প্রশ্ন পরীক্ষায় আসে, যেমন তিনি বর্তমান বিহারের ভাগলপুরের সন্নিকট বিক্রমশীল বিহার তিনি নির্মাণ করেন। বিক্রমশীল বিহারকে নির্মাণ করেন ধর্মপাল এবং তার উপাধি ছিল বিক্রমশীল দেব। ধর্মপালের অপর নাম ছিল বিক্রমশীল দেব। ঠিক আছে, এই উপাধিও তিনি নেন বলে ইতিহাসে আমরা পাচ্ছি। ধর্মপাল তাহলে বিক্রমশীল মহাবিহার, এবং আরেকটা আছে পাহাড়পুর, যেটা বর্তমান বাংলাদেশে, পাহাড়পুরের সোমপুরি বিহার বা সোমপুর বিহার তিনি নির্মাণ করেছিলেন। লামা তারানাথের মতে এই ঘটনাটা আমরা পাচ্ছি। তাহলে ধর্মপাল যদি আমরা দেখি, তার এই যে বিক্রমশীল বিহার এবং সোমপুর বিহার তার নামে আমরা পাচ্ছি, অদন্তপুরী বিহারটা তার নামেও অনেক সময় দেখা হয়, এবং পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে আমরা গোপালের নামে পাচ্ছি, অদন্তপুরী মহাবিহারের প্রতিষ্ঠাতা। যাই হোক, তো এবার আরেকটা পয়েন্ট এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে ধর্মপাল যখন সিংহাসনে বসছে এই সময় উত্তর ভারতে কনজকে কেন্দ্র করে রাজনৈতিক আধিপত্য নিয়ে ত্রিশক্তি দ্বন্দ্ব কিন্তু আরম্ভ হয়। আমরা ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম পাচ্ছি। পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূট তারা এই কনজটাকে দখল করার চেষ্টা করছিল এবং নিয়ে একটা ত্রিপাক্ষিক যুদ্ধ বেশ কয়েকশো বছর ধরে চলতে থাকে। ঠিক আছে, তো মূলত এটা ধর্মপালের সময় কিন্তু শুরু হয়। তো পাল বংশের যদি আমরা বলি শ্রেষ্ঠ রাজাকে, উত্তর কি হবে? পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে দেবপাল, ধর্মপাল নয়। দেবপালকেই ধরা হয়, বেশিরভাগ ঐতিহাসিক দেবপালকেই শ্রেষ্ঠ রাজা হিসেবে বর্ণনা করেছেন, এবং দেবপাল হচ্ছে ধর্মপালের পুত্র। ধর্মপালের মৃত্যুর পর 810 থেকে 850, প্রায় 40 বছর তার রাজত্বকাল। ধর্মপালের রাষ্ট্রকূট বংশীয় স্ত্রী রন্না দেবীর গর্ভজাত সন্তান হচ্ছে দেবপাল। ধর্মপালের পুত্র এবং পাল বংশের সবচেয়ে শক্তিশালী এবং পরাক্রমশীল শাসক ছিলেন এই দেবপাল। দেবপালের সময় বলছে পাল সাম্রাজ্য সর্বাধিক বিস্তার লাভ করে। ঠিক আছে, তার সময় পাল বংশের সীমানা কিন্তু বৃদ্ধি পায়, সব থেকে বেশি তার সময় বৃদ্ধি পায়। তো দেবপালের মন্ত্রী ছিলেন দর্ভপাণি, দেবপালের সেনাপতি ছিল লাওসেন বা লবসেন। যাই হোক, তার সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন এখানে আছে। এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হাইলাইট করে দেওয়া হচ্ছে, হলুদ কালার করে দেওয়া হচ্ছে, যেটা তোমাদের বুঝতে সুবিধা হবে। তিনি কামরূপ অর্থাৎ আসাম, উৎকল, উড়িষ্যা জয় করেন। প্রতিহার রাজ প্রথম ভোজ রাষ্ট্রকূট রাজ অমোঘবর্ষকে তিনি পরাজিত করেন বলে ইতিহাসে আমরা পাচ্ছি। মন্ত্রী দর্ভপাণির কূটনৈতিক বুদ্ধিতে দেবপাল উৎকল, তারপর হুন, দ্রাবিড়, গুর্জর, প্রাগজ্যোতি জয় করেন। ত্রিশক্তি দ্বন্দ্বে দেবপালের প্রতিদ্বন্দ্বী ছিল প্রতিহার রাজা রামভদ্র এবং তার উত্তরাধিকারী মিহির ভোজ, প্রথম ভোজ। তো ত্রিশক্তি দ্বন্দ্বে তার নামও আমরা পাচ্ছি এবং তিনি কিছু জয়ও করেছিলেন বলে মনে করা হয়। আরব পর্যটক সুলেমান দেবপালের সামরিক শক্তির প্রশংসা করেন। যাই হোক, তো দেবপাল হচ্ছে এই বংশের শ্রেষ্ঠ শাসক পাল বংশের। তিনি হচ্ছে ধর্মপালের পুত্র এবং তার সময় পাল বংশের সীমানা সব থেকে বৃদ্ধি পায়, এটা আমরা মাথায় রাখবো। দেখো, এই দেবপালের পরবর্তী আমরা দেখব, এখানে নাম আছে প্রথম মহিপাল, প্রায় 100 বছরের বেশি ডিফারেন্স এখানে দেখতে পাচ্ছ। তো এরপরে বেশ অনেক রাজা এসছে পাল বংশের। দেবপালের পরে আধিপত্য ধীরে ধীরে কমতে থাকে, ক্ষমতা কমতে থাকে। বংশটা আছে কিন্তু ধীরে ধীরে আবার পাল বংশের ক্ষমতা কমতে কমতে একেবারে তলানিতে চলে যাচ্ছে, এরকম আমরা বলতে পারি, নিচের দিকে চলে যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে আমরা আরেকটা রাজা দেখব, প্রথম মহিপাল, মহিপাল 1। প্রায় এর সময়সীমা 988 থেকে 1038 বা কোনো মতে এটা আর 10 বছর আগে আপ ডাউন আছে। এই যে সময়কালটা নিয়ে একটু বিতর্ক আছে, সেটা আমরা
এখানে খুব একটা উল্লেখযোগ্য বিষয় নয়। তো যে বিষয়টা এখানে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই দেবপালের পরবর্তী অনেক শাসক ছিল দুর্বল শাসক। এরপর তিনি পাল বংশের আবার পুরনো গৌরব কিন্তু ফিরিয়ে আনতে সক্ষম হন। অর্থাৎ মাঝের দুর্বল শাসকদের পর তিনি পাল বংশের গৌরব পুনরুদ্ধার করেন। এই জন্য প্রথম মহিপালকে আবার পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। দুটো বংশ না, কিন্তু দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় আর কি ইতিহাসে, কারণ পুরনো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হন। তো তার রাজত্বকালে দক্ষিণ ভারতে চোল রাজেন্দ্র, ভারতের চোল বংশের রাজা, চোল রাজা রাজেন্দ্র চোল ওয়ান, ঠিক আছে, প্রথম রাজেন্দ্র চোল, চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল বাংলা আক্রমণ করেছিলেন আনুমানিক 1023 খ্রিস্টাব্দ নাগাদ এবং গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন। আমরা জানি তাই বাংলার গঙ্গা নদীর তীরবর্তী কিছু অঞ্চল তিনি জয় করেন এবং গঙ্গাইকোন্ড চোল উপাধি তিনি নেন। কে? প্রথম রাজেন্দ্র চোল। বিখ্যাত তিব্বতী বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তার সমসাময়িক ছিলেন। কার সমসাময়িক? প্রথম মহিপালের সমসাময়িক ছিলেন এই অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। তাকে বলা হয় দ্বিতীয় গৌতম বুদ্ধ বা দ্বিতীয় বুদ্ধ নামে আমরা ইতিহাসে তাকে পাচ্ছি। বৌদ্ধ পণ্ডিত ছিলেন। দেখো, বৌদ্ধ ধর্মের সেই সময় কিন্তু একটা ভালো রকম প্রভাব ছিল ভারতে। বৌদ্ধ ধর্মের উৎপত্তি তুমি যদি বলো, নেপালের কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে জন্ম হয় গৌতম বুদ্ধ এবং এই নেপাল বিহার এই কেন্দ্র করে বেশ ভালো প্রভাব তাদের ছিল। বর্তমানে বৌদ্ধ ধর্মের বিস্তার আছে চীন, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা আরো অনেক দেশে আছে। যাই হোক, তো এরপর আবারও দেখবো আমরা বেশ কিছু রাজা আসবে এবং খুব একটা উল্লেখযোগ্য রাজা পাওয়া যায়নি। তৃতীয় বিগ্রহপাল নামে একজন রাজা থাকবে, তার 3 পুত্রের মধ্যে দ্বিতীয় মহিপাল, দ্বিতীয় সুরপাল, রামপাল। এই দ্বিতীয় মহিপাল ছিল একটা অযোগ্য শাসক, ঠিক আছে। তার সময় একটা বিদ্রোহ হয়, কৈবর্ত বিদ্রোহ। দেখো, এখানে সেটা আছে যে দ্বিতীয় মহিপালের রাজত্বকালে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা যেটা পরীক্ষা আসে, তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে জনৈক দিব্য বা দিব্যক এর নেতৃত্বাধীন অঞ্চলে সংঘটিত কৈবর্ত বিদ্রোহ। এই কৈবর্ত বিদ্রোহ সাধারণত এই দিব্যক বা তারা করেছিল। এরা সাধারণত জেলে সম্প্রদায় ছিল। সালটা হচ্ছে এই সালটা 1070-71 সাল নাগাদ বলা হচ্ছে। এই যে দিব্যক তারা এই দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং দ্বিতীয় মহিপালকে হত্যাও করে। তো পাল বংশে আমরা দেখবো যে দ্বিতীয় মহিপাল এই কৈবর্ত বিদ্রোহের পরে তারা কিছুটা অঞ্চল কিন্তু দখল করতে সক্ষম হয় এবং তারা 25-30 বছর সেটা দখল করে রাখে। পরবর্তীতে আমরা দেখব যে তার আরেক ভাই রামপাল সিংহাসনে যখন বসবে, এই রামপাল কিন্তু আবার পুরনো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হবেন, ঠিক আছে। রামপাল সম্পর্কে আমরা যদি দেখি, তার সভাকবি ছিল সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দী তার একটা বিখ্যাত বই আছে বা গ্রন্থ আছে, তার নাম রামচরিত, ঠিক আছে। সেই রামচরিত, সেখানে রামপাল উড়িষ্যা রাজ অনন্তবর্মন চোড়গঙ্গকে পরাস্ত করেছিলেন বলা হচ্ছে এবং রামপাল কিন্তু কৈবর্তদের দমন করেন, কৈবর্তদের দমন করতে সক্ষম হন। বিক্রমপুর নামক স্থান তারা দখল করে এবং সেটাকে তিনি ছাড়িয়ে আনতে সক্ষম হন। ওকে, পরেন্দ্রী কৈবর্তদের দমন করেন কে? রামপাল। রামপাল ছিল, রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দীর পিতা ছিল প্রজাপতি নন্দী, পাল বংশের একজন মন্ত্রী। রামপাল উড়িষ্যা রাজ অনন্তবর্মন চোড়গঙ্গকে পরাস্ত করেন। আর রামচরিতে এই গঙ্গ বা চোড়গঙ্গ বংশকে নিশাচর বলা হয়েছে। যাই হোক, এখানে এই যে সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত, এটা কিন্তু পরীক্ষা আছে এবং এই রামচরিতে মূলত রাম ক্যারেক্টারটা রামপালের। ওকে, রামপাল শুধুমাত্র বরেন্দ্র পুনরুদ্ধার করেননি, তিনি আরো কিছু অঞ্চল বিভিন্ন শত্রু হাত থেকে বাংলাকে রক্ষা করেন, খণ্ড বিখণ্ড বাংলাকে পুনরায় ঐক্যবদ্ধ করেন বলে তাকে আবার রামপালকে তৃতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয় বা পাল সাম্রাজ্যের তৃতীয় প্রতিষ্ঠাতাও বলা হয় রামপালকে। তাহলে এই পাল বংশের উত্থান পতন অনেক ছিল। আমরা এই 400 বছরের মধ্যে কয়েকটা ইনফরমেশনই এখানে বলছি যেগুলো পরীক্ষা আসে। তো রামপালের পর রাজা হন তার পুত্র কুমারপাল, আনুমানিক 1126 থেকে 28 সাল নাগাদ। কুমারপালের মন্ত্রী বৈদ্যদেবের বিশ্বাসঘাতকতায় কামরূপ রাজ্য স্বাধীন হয়ে যায়, অর্থাৎ আসাম। কুমারপালের পর চতুর্থ গোপাল সিংহাসনে বসবে, তারপর মদন পাল সিংহাসনে বসবে।
এই মদন পালের সময় রাজধানী ছিল রামাবতী। দেখো পাল বংশের এই 400 বছর ইতিহাসে রাজধানী কিন্তু স্থায়ী ছিল না, কখনো গৌড়, কখনো রামাবতী, কখনো তোমার বিক্রমপুর ইত্যাদি এরকম চেঞ্জ হয়েছে। তো মদন পালের সময় আমরা দেখব, মদন পালের সময় সেন রাজা বিজয় সেন মদন পালকে পরাস্ত করে গৌড় অধিকার করে নেবে এবং এই বংশের পতন হবে। তো পাল বংশের শেষ রাজা নিয়ে একটা কনফিউশন আছে। মদন পালের পুত্র ছিল গোবিন্দ পাল। তো মদন পালের রাজত্বকাল বলা হচ্ছে 1143 তিনি বসছেন, 1143 থেকে 1161 পর্যন্ত। তারপর মেন যে তাদের জায়গা গৌড় দখল করছে বিজয় সেন, দিয়ে পাল বংশের একরকম পতনই হবে। বিজয় সেন পাল বংশ দখল করে নেবে এবং এখানে মদন পালের পর তার পুত্র গোবিন্দ পাল 4 বছর রাজত্ব করেছিল কিছুটা জায়গায়, কিন্তু সেই পাল বংশের আর প্রথম যে পাল বংশ তার অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। তো শেষ শক্তিশালী রাজা মদন পালকেই ধরা হয় পাল বংশে। যদি অপশনে মদন পাল গোবিন্দ পাল থাকে, সেক্ষেত্রে গোবিন্দ পালকে ধরা যেতে পারে শেষ রাজা, মদন পালের পুত্র। তো যাই হোক, আমরা সংক্ষেপে কিছুটা বললাম পাল বংশের ইতিহাস এবং পাল বংশ থেকে যে ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। কোশ্চেন নাম্বার 1 তোমরা উত্তর করবে পাল বংশের প্রতিষ্ঠাতাকে। এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে। পাল বংশের প্রতিষ্ঠাতাকে, উত্তর কি হবে? উত্তর হবে গোপাল। পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে, উত্তর কি হবে? পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর হবে কি দেবপাল, ধর্মপাল, গোপাল, মহিপালের মধ্যে? উত্তর হবে দেবপাল। অপশন এ এখানে রাইট অ্যান্সার হবে। পাল বংশের শেষ রাজা কে ছিলেন? শেষ রাজা, দেখো অপশন দেখে তোমাকে অ্যান্সার করতে হবে এখানে। তাহলে শেষ রাজা আমরা যদি দেখি মদন পালকে আমরা উত্তর নেব এখানে। অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। বিক্রমশীল বিহার কে নির্মাণ করেন? কোশ্চেন নাম্বার 4। এটা কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষায় এসছে এবং বিক্রমশীল দেব উপাধি কার ছিল? সেটা কিন্তু ধর্মপালের। বিক্রমশীল দেব কার উপাধি ছিল? ধর্মপাল। তো ধর্মপাল বিক্রমশীলা বিহার নির্মাণ করেন। অপশন বি এখানে সঠিক উত্তর হবে। সন্ধ্যাকর নন্দী নিম্নের কার সভাকবি ছিলেন? সন্ধ্যাকর নন্দী রচিত গ্রন্থটার নাম কি? রামচরিত, তাই তো? এটা কিন্তু পরীক্ষায় আসে। নন্দী বানানটা একটু দীর্ঘই হবে, ঠিক আছে। রামচরিত এটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। আর একটা রয়েছে রামচরিত মানস, যেটা পরীক্ষায় খুব আসে এবং ভুল হয় আমাদের। এটা রচয়িতাকে, রামচরিত মানসটা হচ্ছে তুলসীদাস রচিত এবং এটা অনেক পরে। তুলসীদাস হচ্ছে আকবরের সমসাময়িক। মূলত হিন্দি ভাষায় রামায়ণটাকেই রামচরিত মানস বলা হয়, অনুবাদ তিনি একরকম করেছিলেন, সেটাই রামচরিত মানস। আর রামচরিতটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী রচিত, সন্ধ্যাকর নন্দী রচিত, যেখানে রাম ক্যারেক্টারটা কিন্তু রামপালের। এই রামপালের সভাকবি ছিল সন্ধ্যাকর নন্দী। পাল রাজা রামপাল, যাকে পাল সাম্রাজ্যের তৃতীয় প্রতিষ্ঠাতা বলা হয় বা তৃতীয় পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বলা হয়। নিম্নের কার সময় কৈবর্ত বিদ্রোহ হয়? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই পাল বংশ থেকে এইগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে। কার সময় কৈবর্ত বিদ্রোহ হয়? দ্বিতীয় মহিপাল, প্রথম মহিপাল, রামপাল, গোপাল? এটা কিন্তু পরীক্ষায় আসে। তো কৈবর্ত বিদ্রোহ কাদের সঙ্গে হয়? আমরা দেখব যে দিব্যক বা দিব্য, তার সঙ্গে ভীম, আর অনেকজন থাকে ভার্সেস দ্বিতীয় মহিপাল। এই দিব্যক বা দিব্য তারা জয়ী হয়। এটা কিন্তু দ্বিতীয় মহিপাল হবে, প্রথম নয়। দ্বিতীয় মহিপাল, সালটা হচ্ছে 1070-71 এই সময়কাল নাগাদ এই বিদ্রোহটা হয়। পাল বংশের প্রতিষ্ঠাতার পূর্বে বাংলায় যে দীর্ঘকাল ধরে চলা রাজনৈতিক নৈরাজ্য এবং বিশৃঙ্খলাকে কোন নামে অভিহিত করা হয়? পাল বংশের প্রতিষ্ঠার পূর্বে বাংলায় যে দীর্ঘকাল ধরে চলে থাকা রাজনৈতিক নৈরাজ্য এবং বিশৃঙ্খলাকে কি নামে বলা হয়? অপশনে মাৎস্যন্যায়, অন্ধকূপ, কৌলিন্য, ধর্মরাজ্য। তো সঠিক উত্তর অপশন এ হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মাৎস্যন্যায় যুগ শশাঙ্কের মৃত্যুর পর থেকে গোপালের পাল বংশ প্রতিষ্ঠার আগে পর্যন্ত এই সময়ের
এটাকে মৎস্যায়নের যুগ বলা হয়। কোশ্চেন নাম্বার 8, কোন তাম্র শাসনে বাংলার প্রথম পাল রাজা গোপালের নির্বাচন এবং মৎস্যায়নের অবসানের উল্লেখ পাওয়া যায়? কোন তাম্র শাসন? এটা এক রকমের লিপি টাইপের। দেবপাড়া তাম্র শাসন, কালিমপুর তাম্র শাসন, বাদল স্তম্ভলিপি, ময়নামতি তাম্র শাসন। তো এখানে উত্তরটা কি করবে তোমরা প্রত্যেকে বলো। মূলত এই তাম্র শাসনটা হচ্ছে তামার উপরে লেখা রাজার আদেশ বা নির্দেশ, এরকম একটা লেখো। খালিমপুর তাম্র শাসন থেকে আমরা এটা পাচ্ছি যে পাল রাজা গোপালের নির্বাচন এবং মৎস্যায়ন যুগের অবসান। বিহারের বিখ্যাত অদন্তপুরী মহাবিহারের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা তাহলে আমরা কোনটা নিচ্ছি উত্তর? সঠিক উত্তর এখানে কি হবে? অদন্তপুরী মহাবিহার, যেটাকে আমরা বলছি গোপালের নামেই, কিন্তু এটা মতান্তরে আছে। মতান্তরে ধর্মপালের নামটাও আমরা পাই। তো বেশিরভাগ জায়গায় গোপালের নামটাই আমরা পাচ্ছি। কোশ্চেন নাম্বার 10 বলছে কনজ দখলকে কেন্দ্র করে পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে চলা ত্রিপক্ষীয় যে সংগ্রাম কোন পাল রাজার আমলে শুরু হয়? কাদের মধ্যে? পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট। যে ত্রিপাক্ষিক সংগ্রাম বা ত্রিশক্তি সংগ্রাম, এটি কার আমলে শুরু হয়? কোন পাল রাজার আমলে? গোপাল, ধর্মপাল, দেবপাল, রামপাল। উত্তরটা কি হবে প্রত্যেকে বলো। সঠিক উত্তর হয়ে যাবে পাল রাজা ধর্মপালের সময়। গুজরাটি কবি সোড্ঢল তার উদয় সুন্দরী কথা নামক এক কাব্যে কোন পাল রাজাকে উত্তরাপথস্বামী উপাধিতে ভূষিত করেছেন? উদয় সুন্দরী কথা একটা কাব্য, যার রচয়িতা হচ্ছে সোড্ঢল, গুজরাটি কবি। তিনি কোন পাল রাজাকে উত্তরাপথস্বামী, যার অর্থ হচ্ছে লর্ড অফ নর্দার্ন ইন্ডিয়া, অর্থাৎ উত্তর ভারতের রাজা, উপাধিতে ভূষিত করেছিলেন? দেবপাল, প্রথম মহিপাল, রামপাল, ধর্মপাল। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, ধর্মপাল। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত বাংলাদেশের পাহাড়পুরের সোমপুর মহাবিহার, এই যেটা বলছিলাম পাহাড়পুরের সোমপুর মহাবিহার, যেটা কিন্তু একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাংলাদেশের মধ্যে পড়ছে। ঠিক আছে, এটি কার কীর্তি? ধর্মপাল, প্রথম মহিপাল, দেবপাল, মদন পাল। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন নাম্বার এ, ধর্মপাল। ঠিক আছে, ধর্মপাল তাহলে বিক্রমশীল মহাবিহার, সোমপুর মহাবিহারের নির্মাতা। কোন পাল রাজার রাজত্বকালে পাল সাম্রাজ্য সামরিক দিক থেকে সর্বাধিক বিস্তার লাভ করে? কোন পাল রাজার রাজত্বকালে পাল সাম্রাজ্য সামরিক দিক থেকে সর্বাধিক বিস্তার লাভ করেছিল? সঠিক উত্তর কি হবে? ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল, রামপাল। এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে দেবপাল, যাকে এই বংশের শ্রেষ্ঠ রাজা ধরা হয়। রাজা দেবপাল তার রাজত্বকালে পাল সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র থেকে বিহারের কোথায় স্থানান্তরিত করেছিলেন? দেখো, এই আমরা প্রথমে বলেছি যে পাল বংশের রাজত্বকাল প্রায় 400 বছর এবং এখানে স্থায়ী রাজধানী ছিল না। কোনো রাজার সময় এক জায়গায়, তারপর আরেক জায়গায় চেঞ্জ হতো। ঠিক আছে, কখনো গৌড় ছিল, কখনো পাটলিপুত্র, কখনো বিহারের মুঙ্গের ছিল। অপশন এ এখানে সঠিক উত্তর হবে। সুমাত্রা জাভার শৈলেন্দ্র রাজবংশের রাজা বালপুত্র দেবের অনুরোধে কোন পাল শাসক নালন্দায় একটি বৌদ্ধ মঠ নির্মাণের জন্য 5টি গ্রাম দান করেছিলেন? সুমাত্রা জাভার শৈলেন্দ্র রাজবংশের রাজা বালপুত্র দেবের অনুরোধে কোন পাল শাসক নালন্দায় একটি বৌদ্ধ মঠ নির্মাণের জন্য 5টি গ্রাম দান করেছিলেন? গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম মহিপাল। এই উত্তরটা কি হবে? এখানে উত্তর হবে অপশন নাম্বার সি, দেবপাল। দেবপাল এখানে সঠিক উত্তর হবে। দেখো, কিছু কোশ্চেন নোটে নেই, তোমরা একটু কোশ্চেনগুলো লিখে নেবে। পাল বংশের গৌরব পুনরুদ্ধার করার জন্য কাকে পাল রাজবংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়? উত্তর কি হবে? প্রথম মহিপাল, রামপাল, দেবপাল, দ্বিতীয় মহিপাল।
সঠিক উত্তর এখানে কি করবে? তাহলে এটা আমরা অলরেডি বলেছি যে পাল বংশের রাজত্বকালে তাদের ক্ষমতা কখনো কমছে কখনো বাড়ছে, আপ ডাউন হয়। তো প্রথম মহিপাল আবার পুনরায় তাদের পুরনো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হন। এই জন্য প্রথম মহিপালকে পাল বংশের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়। কোশ্চেন নাম্বার 17, প্রথম মহিপালের রাজত্বকালে দক্ষিণ ভারতের কোন বিখ্যাত চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন? এই চোল রাজার নাম কি হবে? প্রথম প্রথম রাজেন্দ্র চোল, প্রথম বীর বিজয় রাজেন্দ্র, অপশন ডি কুলোত্তুঙ্গ চোল। সঠিক উত্তর কি হবে এখানে? প্রথম মহিপালের রাজত্বকালে দক্ষিণ ভারতের রাজা প্রথম রাজেন্দ্র চোল কিন্তু বাংলা আক্রমণ করেন। বিখ্যাত তিব্বতী বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান যাকে দ্বিতীয় গৌতম বুদ্ধ বলা হয়, তিনি কোন পাল রাজার সমসাময়িক ছিলেন? কোন পাল রাজার সমসাময়িক ছিলেন? এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আগের কোশ্চেনটাও কিন্তু খুব আসে পরীক্ষায়, এটাও ইম্পর্টেন্ট। এবং প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি নেয়, সেটাও আমরা বলেছি। এটা হচ্ছে প্রথম মহিপালের আমলেই কিন্তু অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান তিনি ভারতে আসেন বা তার সমসাময়িক ছিলেন। কৈবর্তবিদ্রোহের নেতা কে ছিলেন যিনি দ্বিতীয় মহিপালকে পরাজিত ও নিহত করে বরেন্দ্র ভূমি দখল করেছিলেন? এই বরেন্দ্র ভূমিটা দখল করেছিলেন কে? কৈবর্ত নেতার নাম বলতে হবে। এবং পরবর্তীতে বরেন্দ্র ভূমি পুনরায় দখল করবেন রামপাল। রামপাল এই কৈবর্ততে দমনে সক্ষম হবেন এবং কৈবর্ত নেতার নাম ছিল দিব্যক বা দিব্য। পাল বংশের শেষ শক্তিশালী রাজা রামপালের জীবন ও বরেন্দ্র ভূমি পুনরুদ্ধারের কাহিনী নিয়ে রচিত রামচরিত কাব্যের রচয়িতাকে? দেখো কোশ্চেনটার মধ্যে অনেক কিছু ইনফরমেশন রয়েছে। কোশ্চেনটার মধ্যে বলছে পাল বংশের শেষ শক্তিশালী রাজা রামপাল, এটা একটা পয়েন্ট। তার জীবন এবং বরেন্দ্র ভূমি পুনরুদ্ধারের কাহিনী যারা কৈবর্তদের কাছ থেকে পুনরুদ্ধার করে সেই কাহিনী নিয়ে রচিত রামচরিত। তাহলে রামচরিতের ভিতরে কি আছে সেটাও আমরা এখানে পেয়ে গেলাম। এই রামচরিতের রচয়িতাকে? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অলরেডি আমরা বলেছি রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর নন্দী, যিনি রামপালের সভাকবি ছিলেন। পাল যুগের বিখ্যাত ভাস্কর চিত্রশিল্পীর নাম ছিল ধীমান এবং তার পুত্র বিদপাল। এই ধীমান এবং পুত্র বিদপাল কোন পাল শাসকের সমসাময়িক বা তাদের দরবারে ছিলেন বা দরবার অলঙ্কিত করেছিলেন? কোশ্চেন নাম্বার 21, উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে অপশন নাম্বার সি, দেবপাল হবে সঠিক উত্তর, অপশন সি। বাংলা ভাষার প্রাচীনতম আদি নিদর্শন চর্যাপদ। এই চর্যাপদ মূলত কোন রাজবংশের আমলে রচিত হতে শুরু করেছিল? চর্যাপদ কোন রাজবংশের আমলে রচনা হওয়া শুরু হয়? সঠিক উত্তর হবে এখানে পাল বংশের সময় শুরু হয়। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, পাল যুগের বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানীর নাম ছিল চক্রপাণি দত্ত, যিনি চিকিৎসা সংগ্রহ এবং আয়ুর্বেদ দীপিকা রচনা করেন। তিনি বাংলার কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? তিনি বাংলার কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? রাঢ় বা বীরভূম, বরেন্দ্র মানে মালদা, সমতট কুমিল্লা, বঙ্গ ঢাকা। তো এখানে উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 23, উত্তর হবে রাঢ় বা বীরভূমের তার বাড়ি ছিল। পাল রাজারা ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসের দিক থেকে প্রধানত কোন ধর্মের অনুসারী ছিলেন? সঠিক উত্তর কি হবে? পাল রাজারা ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসের দিক থেকে কোন ধর্মের অনুসারী ছিলেন? তারা ছিল বৌদ্ধ ধর্মের অনুসারী এবং বৌদ্ধদের দুটো শাখা আছে, হিনয়ান, মহাযান। তারা মহাযানপন্থী বৌদ্ধ ধর্মের বিশ্বাসী ছিল। পাল বংশের রাজধানী কোথায় ছিল? দেখো এখানে যে অপশনটা আছে, আমরা আগেই বলেছি পাল বংশের কোনো স্থায়ী রাজধানী ছিল না। বিভিন্ন রাজারা বিভিন্ন সময় তাদের রাজধানী চেঞ্জ করেছেন, কখনো পাটলিপুত্র, কখনো মুঙ্গের। ঠিক আছে, কখনো গৌড় ছিল প্রথম দিকে। হ্যাঁ, গোপালের সময় রাজধানী ছিল গৌড়। ঠিক আছে, শশাঙ্কের পর তিনি যেহেতু এসছেন, বহু পরে যদিও। পাল এবং সেন বংশের মধ্যে মূল ধর্মীয় পার্থক্য কি ছিল? কোশ্চেন নাম্বার 26, আমরা এখানে কি উত্তর করব? পাল সেন বংশের শাসনকালে মূল ধর্মীয় পার্থক্য ছিল পালরা ছিল বৌদ্ধ এবং সেনরা ছিল সনাতন পৌরাণিক হিন্দু ধর্মের অনুসারী। ঠিক আছে, তো আমরা আজকের আলোচনা এখানে এন্ড করব। পাল বংশ থেকে আমরা একটা
বিস্তারিত আলোচনা, সংক্ষেপের মধ্যে বিস্তারিত এবং কোশ্চেন আলোচনা করলাম 26টা। এইগুলো তোমাদের লিখে নিতে হবে, ঠিক আছে? কোশ্চেনগুলো তোমরা অন্তত লিখে রাখবে, এর মধ্যে অনেক ইনফরমেশন ছিল। পাশাপাশি তোমাদের একটা হোমওয়ার্ক দেব, আমরা বলবো যে সেন বংশের প্রতিষ্ঠাতাকে, এইটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক বা দ্বন্দ্ব আছে ইতিহাসে। সেন বংশের প্রতিষ্ঠাতাকে, এটা তোমরা হোমওয়ার্ক করবে। আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। প্রত্যেকে যারা ক্লাসে ছিলে প্রয়োজনে ক্লাসটা আরেকবার দেখবে, সেশনটা ভালো লাগলে লাইক শেয়ার করবে। ওকে, তো তোমাদের প্রত্যেকটা বিষয় এরকম চ্যাপ্টার ভিত্তিক পড়ে যেতে হবে, তবেই কিন্তু একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব বা ভালো প্রিপারেশন হবে পরীক্ষার জন্য। তোমার কিন্তু সেই প্রস্তুতিটা বেশি এফেক্টিভ হবে। বর্তমান দিনে যেভাবে কোশ্চেনগুলো আসছে, যেমন লেভেলের আসছে, তোমাকে কিন্তু ওই উপর উপর পড়লে চলবে না, একটু ভালো রকম পড়তে হবে। বিশেষ করে যে কোনো সাবজেক্ট চ্যাপ্টার ধরে ধরে তোমাকে কভার করতে হবে। ওকে, তবেই কিন্তু একটা ভালো জায়গায় তুমি যেতে পারবে। ওকে, তো আমরা আজকের সেশন এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা।